মিলিয়ে দিয়ে সাথে পুলিশ দিয়ে এবং বিজিবি নামিয়ে মনে করছে আন্দোলনকে স্তব্ধ করে দেয়া যাবে। এই যে ধরনের সরকার বাংলাদেশে গত কয়েক বছর ধরে আছে, তারা ক্ষমতায় থাকবার জন্য সবসময় বল প্রয়োগ বা শক্তি প্রয়োগকে মূল অস্ত্র হিসেবে সরকার নিজেই তার নিজের পতন নিশ্চিত করতেছে। কথাগুলো বলবো তার আগে আমি মানবতার যে ভিখারিওয়ালা আছে না বাংলাদেশে, মানবতার ফেরিওয়ালা, সরকার নিজের পতন নিজেই ডেকে এনেছে এমন মন্তব্য করেছেন রুমিন ফারহানা। আলোচনা করেছে গুরুত্বপূর্ণ যে সরকার সব রাস্তা তার বন্ধ হয়ে গিয়েছে, এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সে আর বাঁচতে পারবে না। দর্শক রুমিন ফারহানা আলোচনা শুনলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন যে সরকার কতটা ক্রাইসিসের ভিতরে রয়েছে এবং বিএনপি এই সুযোগে কতটা সদ্ব্যবহার করতেছে। বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে, এই সরকারকে কেউ বলে স্বৈরাচার, কেউ বলে ফ্যাসিস্ট, কেউ বলে কর্তৃত্ববাদী, আমি বলতাম মাফিয়া, এবং এখন নিশ্চিতভাবেই একটি খুনি সরকার, যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে, যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে 200-র ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে, যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্রেফ গুলি করে আহত করতে, এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে, এবং এই সকল কিছুই করা হয় কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্যে। আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না, আমি টেলিভিশনে রেগুলার কথা বলি, সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন। কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না। আজকেই আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম, এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কি বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায়। এর বাইরেও আরো অনেক কথা থাকে, সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রুমিনস ভয়েসে কথা শুরু করছি। গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই, পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই। নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে। এখন এই ঘটনাগুলো আপনারা কম বেশি সকলেই জানেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করব না। 200-র উপরে মানুষ মারা গেছে, প্রায় 10,000-এর উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে, কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, কয়েক হাজার মানুষ আহত হয়েছে, প্রায় 1000 খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে। এই কথাগুলো সকলেই আমরা জানি। আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের, তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে, সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন। বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রথম প্রশ্ন, নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয়, তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি, তার পরিবার, সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে। 1, 2 হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ এসকর্ট দরকার, পুলিশ পাহারা দরকার, তাহলে সেখানে তার বাড়ি, তার যাতায়াতের জায়গায় পুলিশ এসকর্ট দেওয়া যেতে পারে। কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয়, সেটা তো স্রেফ আটক, এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূতভাবে আপনি তাকে আটক করেছেন। তাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে। যাই হোক, এই হীরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই। এখানে সরকার যা চায়, ক্ষমতাসীনরা যা চায় সেটাই আইন, সেটাই সংবিধান, সুতরাং আমি সেই দিকেও যাচ্ছি না। এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন, যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে, সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন।
আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না। যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো, যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকারভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে, সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে মানুষ সেটা বিশ্বাস করবে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে। সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায়, এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে। দুই হলো, এই আন্দোলনটি শুরু থেকেই, হ্যাঁ, কোটাকে সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, কিন্তু এরপরে যখন এটি গণমানুষের আন্দোলনের রূপ নিয়েছে, তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি। প্রতিটি মানুষ, সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে। তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে। তারা ভোট দিতে পারে নাই, তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি, মত প্রকাশ করতে পারেনি, ফেসবুকে লিখতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন সময় যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। বিভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয়, একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকা বানিয়ে ফেলছে। এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ, ঘৃণা, ক্ষোভ মানুষের মধ্যে ছিল। সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে দ্বিতীয় ভুল করেছে। তৃতীয় যে ভুল করেছে সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী তো তাচ্ছিল্য করে কথা বলে বলে অভ্যস্ত। তিনি বিএনপি চেয়ারপারসনকে বলেন এতিমের টাকা মেরে খেয়েছে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন রক্তচোষা, সুদখোর। ঠিক সেভাবেই তিনি বলেছেন রাজা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? এই যে রাজাকার বলে গালি দেয়া, সাধারণ ছাত্রছাত্রী এটাকে নিতে পারে নাই। 4 নম্বর যে ভুল সরকার করেছে, ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং আন্দোলন যখন শান্তিপূর্ণ ছিল, কর্মসূচি যখন শান্তিপূর্ণ ছিল, তখন বেধড়ক লাঠিচার্জ করা, মেয়েদের উপরে লাঠিচার্জ করা, ছাত্রলীগকে লেলায় দেওয়া, এই সকল কিছু আন্দোলনকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে। এখন সরকার উপায়ন্ত না দেখে যারা সমন্বয়ক আছে তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে চাপ দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। আরেকটা ভুল যেটা সরকার করছে, বারবার বলছে জামাত বিএনপি এই আন্দোলনের ঘাড়ে ভর করে নাশকতা করছে, তারা মানে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে। দেখুন, বিএনপি জামাতকে এত শক্তিশালী করা, এটা অবশ্য বিএনপি জামাতের জন্য একটা ভালো খবরই বটে। মানে সরকার এখনো বিশ্বাস করে এবং মনে প্রাণে এটুকু স্বীকার করে নেয় যে বিএনপি জামাত আসলে এমন অবস্থার দেশে তৈরি করতে পারে যে সরকারকে সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয়। পরিস্থিতি সামাল দেওয়া যায় আমি বলছি না, কারণ পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি সরকার, চেষ্টা করছে। যাই হোক, যখন এই বিবৃতিটি গণমাধ্যমে আসলো, সমন্বয়কদের লিখিত স্ক্রিপ্টেড একটি নাটক আসলো গণমাধ্যমে, ঠিক তার 1 ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যেই সমন্বয়করা বাইরে আছে তারা স্পষ্ট ভাষায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলন থামছে না। বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই কথাটি বলে আমি ডেইলি স্টার থেকে পড়ছি। বলা হয়েছে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম, আছি এবং থাকব।
প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটক তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। আমি সরকারের ভুলগুলো নিয়ে বলছিলাম না, এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া, তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো, মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া, এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে। আমরা ইতিমধ্যে দেখেছি সমন্বয়কদেরকে কিভাবে এর আগে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে। আমরা দেখেছি নাহিদ ইসলাম, তিনি নিজেও বয়ান দিয়েছেন, আমরা তার হাত পায়ের ছবি দেখেছি, তাকে কিভাবে পেটানো হয়েছে। আমরা ভিপি নূরকে দেখেছি রিমান্ডে নেওয়ার নামে ভিপি নূরকে কি বিভৎস নির্যাতন করা হয়েছে। এই ছবিগুলো, এই ভিডিওগুলো মানুষের মাথায় কিন্তু গেঁথে গেছে। হাইকোর্ট যতই নির্দেশ দেখ বিটিআরসি কে ভিডিও সরিয়ে ফেলার জন্য, মানুষের মগজে যেই ভিডিও বা যেই ছবির বার্তা গেছে সেটাকে আসলে হাইকোর্ট বা অন্য কোনো কোর্ট নির্দেশ দিয়ে কিভাবে সরাবে আমি জানি না। এই বিবৃতিতে আরো বলছে, শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেড করে গণগ্রেপ্তার করছে। হাজার হাজার মামলা গ্রেপ্তার হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত, শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই, আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত এই আন্দোলন চলবে। আরেকটি কথা বলি, বিভিন্ন এলাকায় এলাকায় এখন রেড চলছে, ব্লক রেড চলছে। সেই যে জায়গায় রেড দেওয়া হচ্ছে সেই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাচ্ছে, স্ট্রিট লাইট বা রাস্তার বাতিগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে। যেই বাসায় অভিযান চালানো হবে তা সেই বাসার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং ঠিক 25শে মার্চ রাতে পাক হানাদার যেভাবে ঘরে ঘরে ঢুকে বাঙালি হত্যা করেছে, এই দেশের মানুষকে হত্যা করেছে, সেই একই কায়দায় আওয়ামী লীগ সরকার নিজের দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে, গণগ্রেপ্তার করছে এবং যাচ্ছে তাই ভাবে তাচ্ছিল্য করে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে সাথে পুলিশ দিয়ে এবং বিজিবি নামিয়ে মনে করছে আন্দোলনকে স্তব্ধ করে দেয়া যাবে। এই যে ধরনের সরকার বাংলাদেশে গত কয়েক বছর ধরে আছে, তারা ক্ষমতায় থাকবার জন্য সবসময় বল প্রয়োগ বা শক্তি প্রয়োগকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা কখনো আলাপ আলোচনা বা সমাধানের দিকে যেতে চায় না। তারা মনে করে বল প্রয়োগ করে যে কোনো সমস্যার বা যে কোনো প্রতিবাদ স্তব্ধ করে দেয়া যায়। এইবার সরকারের হিসাবে ভুল হয়েছে। এর আগে যে আন্দোলনগুলো, দলীয় আন্দোলন যেগুলো ছিল, সেগুলোতে সাধারণ বা গণমানুষের সম্পৃক্ততা আজকের মতন তৈরি হয় নাই। সুতরাং সেগুলোকে তারা যেভাবে দমন করতে পেরেছে, এই আন্দোলনকে সেভাবে দমন করার পুরো স্ট্র্যাটেজিটাই ভুল এবং এই স্ট্র্যাটেজি সরকারের নিজের পতন নিজেই ডেকে আনবে। সরকার নিজেই তার নিজের পতন নিশ্চিত করতেছে। কথাগুলো বলবো তার আগে আমি মানবতার যে ভিখারিওয়ালা আছে না বাংলাদেশে, মানবতার ফেরিওয়ালা না, আমি এখন তাদের নাম দিয়েছি ভিখারিওয়ালা, মানবতার ভিখারিওয়ালা। কারণ তারা আমাদের মতো প্রবাসীদের কাছ থেকে আমাদের সিম্পেথিকে কাজে লাগিয়ে বন্যায় বলেন, যেখানে বলেন, তারা কি করছে? টাকা উঠাইছে। টাকা ওটাই কি করছে?
ওদেরকে দিছে, গরিব দুঃখী মানুষকে দিছে, আর সেলিব্রিটি হয়েছে। টাকা কিন্তু আমার আপনার, এটা মাথায় রাখতে হবে। আমার আপনার টাকা দিয়ে কিন্তু তারা ভাইরাল হয়েছে, ভাইরাল হয়ে এখন নিজেদের সেলিব্রিটি দাবি করে। এরা হচ্ছে মানবতার ভিখারিওয়ালা। কেন বললাম? কারণ এদের কাউকে স্টুডেন্টের পাশে পাইনি, কিন্তু একজন ফ্রিল্যান্সার, তাকে পেয়েছিলাম আমরা স্টুডেন্টের পাশে। সেটা কি আমাদের মুগ্ধ ভাই। নিজের টাকা, মানে এখন যেসব নিউজ দেখতেছি সেগুলো দেখে আসলে অবাক হয়ে যাচ্ছি যে আসলে নিজের টাকা দিয়ে কিভাবে স্টুডেন্টদের পাশে দাঁড়াইছে। শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে, তাদেরকে কেউ ডোনেট করে নাই। এখানে উচিত ছিল না? এই যে অনেকে অসুস্থ, তাদের পাশে যাওয়া উচিত ছিল না? প্রবাসীরা তো রেডি, এই যে এত প্ল্যান করতেছে যে দেশে টাকা পাঠাও, এর থেকে এই প্ল্যান করলে কাজে লাগতো। কয়েকজন মানবতার ফেরিওয়ালাকে মাঠে নামাই দিলে ওই টাকা বাংলাদেশে ঠিকই যাইতো শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের হেল্প করার জন্য পাঠাইতো। 100 কোরবানি দিছিল না ফারাজ করিম চৌধুরী, মনে আছে আপনাদের? বন্যার সময় কাদের টাকায়? এ আমার আপনার মতো প্রবাসীদের টাকায়। এখন আসেন বলি যে আসলে সরকার নিজেই তার নিজের পতন কিভাবে নিশ্চিত করতেছে। আপনারা জিনিস খেয়াল করবেন, আমি যখন ছাত্রলীগের উপর হামলা হয়, অনেকেই বাংলাদেশ থেকে পদত্যাগ করা শুরু করে, তখন কিন্তু মেবি ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হল থেকে একটা ছাত্রলীগের সহসভাপতি পদত্যাগ করে। ও কিন্তু একটা কথা বলছিল যে যখন মানুষের সময় খারাপ আসে সে পদে পদে ভুল করে। হ্যাঁ, তো কথাটা কিন্তু যুক্তি ছিল, এবং আজকের দিনে এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে সত্যি এই সরকার যে পদে পদে ভুল করছে, ভুল করে আজকেও ভুল করতেছে। যেমন দেখেন, সে উস্কানি নিজেই কিন্তু একটা রাজাকারের কথা বলে ঝামেলাটা বাঁধলো, ওবায়দুল কাদের সাহেব আবার উস্কে দিল, তারপরে মারামারি হইলো, এখন এই পর্যায়ে আছে। তারপর শিক্ষার্থীদের মারার পরে শিক্ষার্থীদের এক প্রকার কী বলা হইলো? অ্যাডিক্টেড। এটা বলে তারপরে হচ্ছে আপনার কোনো শোক প্রকাশ নাই, মেট্রো রেলে গেল, বিটিভিতে গেল, তারপরে লাস্টে গিয়ে যখন বিটিভি মেট্রো রেল কাজে দিল না, যে আপনার জনগণের ওই যে অবকাঠামোগত উন্নয়ন দেখে না, তখন কোথায় গেল? তখন হচ্ছে আপনার এই যারা মারা গেছে, যারা অসুস্থ, তাদের প্রতি তার মনোযোগ দেওয়া শুরু করলো, বিকজ লাস্ট অপশন এটা। তখন কি করলো? যারা হসপিটালে ঘুরলো, হসপিটালে যারা অসুস্থ তাদের দেখতে গেল। কিন্তু গতকালকে যে নাটকটা হয়েছে এটা তো আপনারা সবাই জানেন। লাস্ট 2 দিন আগে আমাদের যে ডিবি হারুন সাহেব, উনি কী করলো? উনি বললো যে যারা সমন্বয়কারী, মানে কোঠা আন্দোলনের, ওরা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, ওদেরকে ডিবি কার্যালয়ে রাখছে। ভাই, একটা আমার মনে হয় না পরিবারের থেকে নিরাপদ কোথাও আছে। আমি এটাও জানি যে আপনার ফ্যামিলির সাথে নাকি যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না তাদের, তাহলে কেমন নিরাপদ? আসলে এটা প্রশ্ন থেকেই যায় যে আসলে কেমন নিরাপদ তারা যে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিতেছে না। যাই হোক, তারপর সব প্ল্যান প্রোগ্রাম করে আপনার কালকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, কি দিয়ে? যে তারা প্রত্যাহার করলো। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে কি ভাই, এরা তো মেধাবী, মাথায় রাখতে হবে আপনার। এরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে। হ্যাঁ, যেমন আপনার এই যে এইসব নাহিদের পাশে যে ছেলেটা বসা, সার্জিল না কি নাম ওর হাতের দিকে তাকান, ও কিন্তু এখানে বোঝাই দিচ্ছে যে পিস্তনের নলের মুখে দাঁড়িয়ে আমরা এই কথা বলতেছি। দেখেন আঙুলের ভাঁজটা দেখেন, এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। এটা না বুঝাইলেও বাংলাদেশের জনগণ কি বুঝতো না? এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এটা এখান থেকে কেন দেবে? ডিবি কার্যালয় থেকে কেন দেবে? তারা যদি নিরাপদই হয়, এই বিবৃতি দেবে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি প্রত্যাহার করছে, তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘোষণা করছে। তাহলে এরাও তো ঘোষণা করবে কোথার থেকে? ক্যাম্পাস থেকে। তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো ক্যাম্পাস থেকে ঘোষণা করছে, তাহলে এরা কেন ডিবি কার্যালয় থেকে ঘোষণা করলো? এটা কি বাংলাদেশের জনগণ বোঝে না? তবে আমার একটা জিনিস, মানে এই ছাত্রদের ভিতরে যে একটা দেখতে পারছি আমি, গুণ, এটা আসলে 15 বছরে বিএনপি তৈরি করতে পারে নাই। এখন বলতে পারেন কেন? বিকজ দেখেন, একজন গ্রেপ্তার হইতেছে আর একজন দায়িত্ব নিয়ে নিচ্ছে, একজন গ্রেপ্তার হইতেছে আর একজন দায়িত্ব নিয়ে নিচ্ছে। দেখেন 6 জনকে গ্রেপ্তার করার পরে কিন্তু বাকি যারা আছে ওরা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনের। এই জিনিসটা আমার মনে হয় ছোটোখাটো আন্দোলন হইলেও প্রয়োজন ছিল আরও আগে, তাইলে অ্যাটলিস্ট বিএনপি শিখতে পারতো যে আন্দোলন কিভাবে করতে হয়। দেখছেন, সাথে সাথে যখন বিবৃতি দিল, সাথে সাথে তারা কি করলো? অন্য গ্রুপ বলতেছে এটা সম্পূর্ণ অস্ত্রের মুখে রেখে এই বিবৃতি নেওয়া হয়েছে। এটা তো সবাই বাংলাদেশের জনগণও বুঝছে যে ভয়ভীতি দেখায় এই জিনিসটা করা হয়েছে। তো
এই যে জিনিসগুলা ঘর করতেছে, এগুলা কি সরকারের পক্ষে যাচ্ছে? না, সরকারের পক্ষে যাচ্ছে না। এগুলাতে আন্দোলন আরও তীব্রতর হবে। এই যে আজকে আপনার হবে। আবার একটা জিনিস মাথায় রাখবেন, এই যে মাঝে যে কয়দিন গ্যাপ গেছে, সরকার গ্রেপ্তার করছে, গণগ্রেপ্তার করছে। এখন এই মাঝের এই কয়দিনে কিন্তু কূটনৈতিক যে অবস্থা হয়েছে বাংলাদেশে সবাই জানে। সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে চাপ দিছে। অলরেডি কিন্তু 14টা দেশের আপনার রাষ্ট্রদূত কিন্তু চিঠি লেখছে। এখানে কি লেখা আছে এটা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী উনি দেখতে পারছে। তো এইখানে এই যে মাঝে যে গ্যাপটা, সবাই বলতেছে যে এইগুলা প্রত্যাহার করতে হবে, কারোর উপর হামলা করা যাবে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বলছে, মানবাধিকার সংস্থা সব কিছু। এখন যদি আবার আজকে সাপোজ আন্দোলনের নামে এখন যদি পুলিশ আবার আগের মতোই গুলি করে, তারা তো হাত গুটায় বসে থাকবে না। তারা হাত গুটায় বসে থাকবে না। আর আপনি গ্রেপ্তার করছেন, ওকে ডান, গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু সেভাবে গুলি করতে পারবে কিনা আই ডোন্ট নো। বাট গুলি করলে এটা কিন্তু প্রধানমন্ত্রী অনুকূলে থাকবে না ডিরেক্ট। এটা কিন্তু মানে কতটা খারাপ দিকে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আর সে যে মানে নিরাপত্তাহীনতায় তো আপনার ইয়ারা ভুগতেছে না, মানে যে কোঠা সমন্বয়কারী না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমাদের প্রধানমন্ত্রী। কারণ সে জানে যে কোনো সময় তার পতন হয়ে যেতে হবে। এই জন্য কারফিউ তুলতেছে না, নামে মাত্র কারফিউ, সেনাবাহিনী মাঠে রেখে দিচ্ছে। কারণ সেনাবাহিনী উঠাই নিলে আবার তাদেরকে নামাইতে হবে, সেই ক্ষেত্রে আবার নতুন করে ঝামেলা, সেজন্য সে রেখে দিচ্ছে। তো এই সব কিছুর পিছে আমার মনে হয় যে যাই ঘটাইতেছে কোনো কিছু তার অনুকূলে নাই, কিন্তু যেটাই করতেছে। গতকালকে যে ঘটনাটা, এটাতে আরও ছাত্র সমাজের মাঝে আরও কি করছে, মানে ছাত্র সমাজকে আরও রাগান্বিত করছে। তারা আন্দোলনে কিন্তু আরও সামনে ঝাঁপিয়ে পড়বে আরও বেশি। কারণ এই মানুষগুলাকে নাহিদ ভাইকে নিয়ে হত্যা, মানে নাহিদকে নিয়ে তো নির্যাতন করছে, ওদের কষ্টের মুখে রেখে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এই জিনিসগুলা কি জনগণ বোঝে না? মানে পৃথিবীর বিভিন্ন দেশে যে জনগণ যেভাবে স্বৈরাচার মেনে নেয়, মানে ইয়াং জেনারেশন, আমি মনে করছিলাম লাস্ট 15 বছরে এই দেশের যে ইয়াং জেনারেশন তারা মেবি স্টুডেন্ট, ওরা মেবি এটা মেনে নিছে। কিন্তু না, ওদের মাঝে যে এত ক্ষোভ, এটা আসলে গত এক সপ্তাহ 2 সপ্তাহ আগেও বুঝতে পারি নাই। এই ঝামেলা হওয়ার পরে বুঝতে পারলাম যে ওরা কতটা ক্ষোভে, মানে কতটা রাগ ওদের মাঝে। সে রাগটা কোন পর্যায়ে চলে গেছে, যেটা 15 বছরে আওয়ামী লীগ, জামাত, বিএনপি পারে নাই, সেটাই সাধারণ শিক্ষার্থীরা করে দেখাইছে। এই যে নতুন করে যেটা করলো নাটক, আপনার একটা বিবৃতি নিয়ে, এইটাও আসলে সে সরকারের অনুকূলে নাই। আমি মনে করি এটাতে আরও আন্দোলন বাড়বে, কমবে না। সব কিছুতে মনে হইতেছে সরকার তার আপনার নিজেই মিলাই নেবেন যে আসলে নিজের পতনটা না নিজেই নিশ্চিত করতেছে। কারণ আপনার এত মায়া কান্না দেখাইলেন যে মানুষ মারে কিভাবে, আবার পুলিশ দিয়ে যদি গুলি করে মারেন আন্দোলনে আসলে, সেটা তো সরকারের পক্ষে থাকবে না। দর্শক, দুইটি আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন সরকার নিজের বিপদ নিজে ডেকে এনেছে। আসলে নিজের বিপদ নিজে ডেকে আনা নয়। যখন 17 বছর যাবৎ ক্ষমতা থাকবে তখন তো একটার পর একটা ভুল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এখন এমন পর্যায়ে চলে আসছে, মানুষ সরকারকে বিশ্বাস করে না, জনগণ সরকারকে বিশ্বাস করে না। তো মানুষ যখন বিশ্বাস না করবে, আর এই মানুষের বিশ্বাস অর্জন করার জন্য 10টা কাজ করলে 5টা তো এমনিতেই ভুল হবে। আর সেই ভুলগুলো হচ্ছে, আর হয়তো এই ভুলগুলোর কারণে সরকার পদত্যাগ বা সরকারের পতন নিশ্চিত হবে। তো রুমিন ভাই আলোচনা শুনেছেন, আলোচনা শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবে।